ইতিহাসে এই সময়কালটাকে যেভাবে লেখা হবে সেটি হচ্ছে ইউনুস অ্যান্ড হিজ রেজিম, অর্থাৎ ইউনুস এবং তার সরকার। বিষয় হিসেবে আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে ডক্টর ইউনুস সরকার কি ব্যর্থ নাকি তিনি সফল। ইউনুস সরকার আসলে তিনি সফল হতে চানইনি, অর্থাৎ তার কর্মকাণ্ড ছিল বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার, একটা ডেমোক্রেটিক সিস্টেম এবং রুল অফ ল প্রতিষ্ঠা করা, এই জিনিসগুলোর মধ্যে সীমাবদ্ধ না, অর্থাৎ তিনি এগুলো করতেই চাননি। তিনি অন্য কোনো এজেন্ডা নিয়ে কাজ করেছেন। তিনি যা দেখিয়েছেন সেটি হচ্ছে এগুলো করার একটি নাটক। আরও অনেক মানুষ আছেন যারা এটা নিয়ে সম্প্রতি কথা বলেছেন, আগে তাদের বক্তব্যগুলো দেখা যায়। 5ই আগস্ট এখন থেকে প্রায় 17 মাস আগের ঘটনা, কিন্তু আমাদের প্রত্যেকের মনে এখনো জল জল করে সেই দিনটির কথা জ্বলছে, মনে আছে, আমাদের হৃদয়ে গেঁথে আছে। 2024 সালের 5ই আগস্টে তৎকালীন শেখ হাসিনার বিরোধী যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং পলায়ন, সেই পথ ধরে কয়েক হাজার ছাত্র জনতাকে জীবন দান করতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে হাজার হাজার ছাত্র জনতাকে, বরণ করতে হয়েছে হাজার হাজার ছাত্র জনতাকে। সেই ছাত্র জনতার যে ত্যাগ, সেই তিতিক্ষা, সে তার হাত ধরে 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে এক পাহাড় সম প্রত্যাশা নিয়ে গঠিত হয়েছিল বাংলাদেশে প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকার। পর আমাদের দেশের সাধারণ জনগণ, নীতি নির্ধারক, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল যে দেশে একটি স্থিতিশীলতা, সুশাসন, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধীরে ধীরে পুনঃপ্রতিষ্ঠিত হবে। প্রত্যাশা ক্রমশই ক্ষীণ হয়ে পড়ে এবং সরকারের সক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং প্রশাসনিক আচরণ নিয়ে নানা বহলে ব্যাপক অভিযোগ উত্থাপিত হয়। আজ 17 মাস পর এই মুহূর্তে এসে দেশ জুড়ে শুধু একটি প্রশ্ন, এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, এই সরকার কি আসলেই সফল নাকি সংস্কারের নামে শুধুই তারা সময় ক্ষেপণ করেছে? এই আমলনামার, ব্যর্থতার আমলনামার প্রধান প্রধান যে বিষয়গুলো, সেগুলোকেই আমি বিশ্লেষণ করব। তিনি কথা দিয়ে কথা রাখেননি এবং এটা শতভাগ সত্যি। তিনি কথা রেখেছেন, উনার নিজের যেটা অজানা ছিল উনি মানুষকে জানিয়ে দিয়েছেন। তিনি নেন নাই এমন কিছুই নেই। ওনার ব্যক্তিগত সম্পদের, বিশেষ করে ওনার যে প্রতিষ্ঠান গ্রামীণের, ওখানে একটা উনি জমি নিয়েছেন ইউনিভার্সিটি করার জন্য, উনি জমি নিয়েছেন মাইক্রো ক্রেডিট যে ব্যাংক হবে, ব্যাংকের জন্য। সব মিলে ওনার যেগুলো ট্যাক্সের ছিল, সব ট্যাক্সের সুবিধা তিনি নিয়েছেন। তো ফলে উনি তো অন্য কিছু মানে দেশের মানুষের জন্য যেটা করবেন না, উনি নিজে এটা উদাহরণ তৈরি করেছেন যে ক্ষমতায় গেলে নিজেই সবকিছু করতে হয়, নিজের জন্যই করতে হয়। এই 18 মাসে ওনার কাছ থেকে আমরা এটা আশাও করি নাই যে কোনোদিন তিনি এই কাজটা করবেন যে উনার নিজস্ব সুযোগ সুবিধা উনি নেবেন, কিন্তু কোনো কথাই উনি রাখেন নাই। দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী রয়েছেন, সুজনের সম্পাদক, দুজনকে স্বাগত জানান। কমিশন বলা হয়েছিল স্বাধীন হবে, কিন্তু স্বাধীনভাবে তারা কাজ করতে পারেনি, পারেনি অথবা তাকে করতে দেওয়া হয়নি। যেটা জনশ্রুতি আছে যে সেটা তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, যেই জন্য তারা এখনো ঠুটো জগন্নাথ। যেটা এর আগে যেটা হুদা কমিশন অথবা আউয়াল কমিশন যা করেছে, ঠিক সেই প্রতি তারা পা বাড়িয়েছেন, যে কারণে মানুষ সমাজে মানে উৎসাহটা কিছুটা ফাটা ছিল এবং শেষের দিকে এসে মানুষ একটু আগ্রহী হচ্ছে। লক্ষ্য করবেন যে গণভোটের প্রসঙ্গ আনছেন আপনি, গণভোটটা ভালো, এটা গণভোট হওয়া উচিত আমি মনে করি, কিন্তু গণভোট নিয়ে সরকারের যেটা এক ধরনের তামাশা করেছে। তামাশাটা এরকম, তারা বলছেন যে এক সময় বলা হলো যে সরকারি কর্মচারীরা এটাকে ক্যাম্পেইন করতে পারবেন, তারা প্রচারণায় অংশ নিতে পারবেন, কিন্তু 3 দিনের মাথায় একটা সিদ্ধান্ত দেওয়া হলো যে না, তারা করতে পারবেন না। অন্য ধারণাও আছে, কারণ মানে সবাই যে হা ভোটে দিবে তা না, কিন্তু মানুষের সামনে অপশন রাখতে হবে। আমি না ভোটও দিতে পারি, আমি হা ভোটও দিতে পারি, অথবা আমি কোনোটাই না দিতে পারি, এটাও তো হইতে পারে। তো সেই জায়গায় আমরা চাপিয়ে দিচ্ছি যে আমাদেরকে হাত ভোট দিতে হবে, ঠিক যে পরিচালিত হবে না, এটা তো পরিষ্কার। যে কারণে আজকে কিন্তু এটা বিভ্রান্তি আছে মানুষের। মূল ম্যান্ডেট বা করণীয় হিসাবে কি ঠিক করা হয়েছিল? ঠিক করা হয়েছিল তারা দেশে একটি স্থিতিশীল অবস্থা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব প্রতিষ্ঠা করবেন
প্রশাসনিক নিরপেক্ষতা ও আস্থা ফিরিয়ে আনবেন, গণ অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের যে বর্বরচিত হত্যাযজ্ঞ এবং অন্যান্য যে অপরাধ তার বিচার করবেন দ্রুততম সময়ের মধ্যে, এবং জাতীয় স্বার্থ রক্ষা করে রাষ্ট্রযন্ত্র সচল রাখবেন। সেই সাথে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক রূপান্তরের পথ নিশ্চিত করবেন, অর্থাৎ একটি যুক্তিসঙ্গত দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজনের মধ্য দিয়ে বা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের দায়িত্ব বা ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে অর্পণ করবেন বা বুঝিয়ে দেবেন। কিন্তু আমরা এর কোনোটি ঠিকঠাক মতো করতে দেখিনি। এর পেছনে হয়তোবা নানা অজুহাত দাঁড় করানো যেতে পারে। আমি নিজেও ব্যক্তিগতভাবে স্বীকার করব যে হ্যাঁ, অনেক এক্সটার্নাল ফ্যাক্টর ছিল, বাইরের সমস্যা ছিল অনেক, কিন্তু তারপরেও যথেষ্ট আন্তরিক সদিচ্ছা এবং দৃঢ়তা বা দৃঢ় অবস্থান আমরা প্রথম থেকেই লক্ষ্য করিনি, বরং এক ধরনের নতজানু এবং দায়িত্বজ্ঞানহীন পলিসি গ্রহণ করতে আমরা দেখেছি প্রতিটি ক্ষেত্রে। আপনি যতদিন পর্যন্ত উপদেষ্টা ছিলেন কতটুকু পর্যন্ত আপনি আসলে আগাতে পেরেছেন? আমি মনে করি এটা 3 to 4 সর্বোচ্চ। এত কম? এত কমই। অনেক বিশ্লেষকেরা বলে থাকেন যে উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের গ্রুপিং আছে, এক এক উপদেষ্টা এক একটা গ্রুপের পারপাস সার্ভ করেন। আপনি কি সেটা দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন। আপনি আমাদের কি বলবেন? আমার মনে হয় যে আমি আই এম নট ইন এ পজিশন টু টক অ্যাবাউট রাইট নাও। মানে আপনি সেটা স্বীকারও করছেন না, অস্বীকারও করছেন না? ইয়েস, আমরা আমাদের ডিউটিটা পালন করার চেষ্টা করছি, কিন্তু ক্ষমতার যে পাওয়ার গেম, এটা আমি বলি ফাসাদ ষড়যন্ত্র, ওখানে অনেক কিছুতে তো স্টুডেন্টরা প্রথম মাসেই চিটকে পড়ছে। আমাদেরকে দেখানো হচ্ছিল অ্যাপিয়ারেন্স, যে দেখো এরাই, কিন্তু আমরা আসলে ছিলাম না, এতটুকু বলতে পারি। এবং এতটুকুই অনেক কিছুর জবাব। আমি বক্তব্যের জায়গা থেকে আইডিয়াল, কিন্তু আমি কাজের বেলায় প্র্যাকটিক্যাল থাকতে চেষ্টা করি। সেটা হচ্ছে, আপনার ভারতের সাথে আমার সম্পর্ক লাগবে, একজন বলতেছে নারীর নেতৃত্ব আসাই যাবে না, আরেকজন বলতেছে না নারীকে নেতৃত্ব আসা যাবে, আরেকজন বলতেছে এমপি দেওয়া যাবে কিন্তু প্রধানমন্ত্রী দেওয়া যাবে না। সামাজিকভাবে ওরা হচ্ছে সমাজে বলে বেড়ায় গ্রামে গঞ্জে যে এরা হচ্ছে নাস্তিক, এরা শাহবাগী, এরা হচ্ছে ভারতের দালাল। আর উপর থেকে এরা বলে যে এরা হচ্ছে যে পাকিস্তানের দালাল, এরা হচ্ছে যে জঙ্গিবাদী, এরা হচ্ছে মানে মৌলবাদী। তো একটা রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না। 2024 সালের গণ অভ্যুত্থান দেশবাসীর সামনে উপস্থাপন করেছে এক ঝাঁক তরুণ নেতৃত্বকে। আমরা সেই তরুণ নেতাদের সঙ্গে কথা বলছি, নিয়ে তাদের ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে স্বপ্ন কি এবং বর্তমান বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কি বিষয়ক আলোচনায় আমাদের যে প্রশাসন, পুলিশ, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, সেই প্রশাসনের যে পঙ্গুত্ব, এক ধরনের হাসিনা সরকারের আমলে প্রশাসনকে যে দলীয়করণ করে রেখে গিয়েছিল, সেই প্রশাসনের পঙ্গুত্বকে উতরিয়ে বা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা অতি জরুরি একটি কাজ ছিল। এবং সেখানে 5ই আগস্টের পর আমরা লক্ষ্য করেছি যে তথাকথিত মব জাস্টিস বা মব ভায়োলেন্স নামক একটি নতুন জিনিস, নতুন সন্ত্রাস আমাদের সমাজে চালু হয়েছিল। প্রশাসনের কথা যদি বলতে হয়, তাহলে হাসিনা যে প্রশাসনকে দিয়ে গিয়েছিল বা রেখে গিয়েছিল, তারা শুধু দুর্নীতি করে নেই, তারা হাসিনাকে টিকায় রাখার জন্য, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিয়েছে বেআইনি পদ্ধতিতে। কাজেই এটাই তাদের সব থেকে বড় অপরাধ, এবং তাদের সেই অপরাধটা তাদের এমন একটি সিলমোহর সংযুক্ত করেছিল যে পরবর্তীতে তারা চাইলেও সেটি মুছে ফেলতে পারবে না, কারণ আইনের চোখে তারা অপরাধী। তাহলে এই প্রশাসনকে আগের মতো রেখে তাদেরকে রিস্ক মিনিমাইজ করে এবং ফল্ট মিনিমাইজ করে এটাকে সঠিক পথে আনার আসলে কোনো সুযোগ নাই। এই প্রশাসনকে সামনে নিয়ে কাজ করলে তারা কখনোই আইনগতভাবে রাষ্ট্রটিকে সঠিক পথে নিতে দেবে না, রুল অফ ল স্টাবলিশ করতে দিবে না, ইভেন ডেমোক্রেসির পথে হাঁটতে দিবে না, কারণ এটা দেওয়া তাদের এক্সিস্টেন্সিয়াল একটা থ্রেট হিসেবে তারা বিবেচনা করবে। কিন্তু খুবই অবাক করার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় যে এই প্রশাসনকে ঘষা মাজা করে, সেই ঘষা মাজাটাও খুব নিম্নমানের ঘষা মাজা করে তাদেরকে স্বপদে রেখে অথবা বদলির মাধ্যমে সরিয়ে দিয়ে, এবং সেই বদলিটার মধ্যে আবার কোটি কোটি টাকার বাণিজ্যের গল্প আমরা শুনতে পেয়েছি, তাদেরকে দিয়ে কাজ চালাতে চেয়েছেন। তা এটা যদি এভাবেই তিনি করেন, তাহলে এটা
প্রথমেই পরিষ্কার হয়ে যায় যে তিনি আসলে রাষ্ট্রটাকে পরিবর্তনের চেষ্টাই করেননি। গণ অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের যে বর্বরচিত হত্যাযজ্ঞ এবং অন্যান্য যে অপরাধ তার বিচার করবেন দ্রুততম সময়ের মধ্যে এবং জাতীয় স্বার্থ রক্ষা করে রাষ্ট্রযন্ত্র সচল রাখবেন। সেই সাথে এবং সেখানে 5ই আগস্টের পর আমরা লক্ষ্য করেছি যে তথাকথিত মব জাস্টিস বা মব ভায়োলেন্স নামক একটি নতুন জিনিস, নতুন সন্ত্রাস আমাদের সমাজে চালু হয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি 17 মাসেও স্বাভাবিক করা যায়নি। এখনো পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসনের যারা গুরুত্বপূর্ণ অংশ সেখানে বড় ধরনের বিশৃঙ্খলা বিরাজ করছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে পারি এখনো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অপরাধীদের যে বিচার প্রক্রিয়া, অর্থাৎ 5ই আগস্টের পূর্বে এবং 5ই আগস্ট পর্যন্ত সময়ে আওয়ামী সরকারের নির্দেশে পুলিশ এবং অন্যান্য বাহিনী যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে এবং আওয়ামী লীগের ক্যাডাররা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, শত শত মানুষকে খুন করেছে নির্বিচারে এবং পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে, সেই যে বিচার প্রক্রিয়া সেটিও আমরা দেখেছি অত্যন্ত ধীর গতিতে চলেছে। যদিও 2-1টি বিচারের মামলার রায় ইতিমধ্যে হয়েছে, কিন্তু এরপরেও অন্যান্য যারা আসামি তাদের বিচার প্রক্রিয়া আমরা অত্যন্ত ধীর গতিতে চলতে দেখছি। আমরা প্রতিদিনই এক ধরনের নাটকের মতো করে দেখছি, খেলা দেখছি। তাদেরকে আদালত থেকে কোর্টে হাজির করা হচ্ছে, কোর্ট থেকে আদালতে ফেরানো হচ্ছে, মাসের পর মাস এই খেলা চলছে। কিন্তু স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে তাদের যে বিচার নিশ্চিত করা সেই ব্যবস্থাটি আমরা দেখিনি। সেই সাথে যাদের অল্প কয়েকজনকে মাত্র গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, বাকিদের অধিকাংশই দেশের বাইরে পালিয়ে গিয়েছে, বিশেষ করে ভারতে অবস্থান করছে। দেশের মধ্যেও শেখ হাসিনার সহযোগী, সহযাত্রী অন্যান্য যারা ছিলেন, সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটা ব্যবসায়ী বলি, মিডিয়া বলি কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে যারা শেখ হাসিনাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে তার এই ফ্যাসিবাদী শাসন কায়েম করার বা এটাকে দীর্ঘায়িত করার জন্য, সেই মানুষগুলোকে গ্রেফতার করা কিংবা বিচারের আওতায় আনা সেটিও আমরা দেখিনি। বিচ্ছিন্নভাবে 2-4 জনকে তারা গ্রেফতার করেছে, কিন্তু এটি একটি সিস্টেম্যাটিক প্রক্রিয়ায় আমরা হতে দেখিনি। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের সূত্র থেকে আমরা জানতে পারি যে গত 17 মাসে 250 জনেরও বেশি মানুষ এই মব জাস্টিস বা তথাকথিত মব ভায়োলেন্সে নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন দেশের বিভিন্ন স্থানে। রাস্তায় পিটিয়ে মানুষ মারা যেন এক ধরনের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে এই অন্তর্বর্তী সরকারের আমলে। আমরা আশা করেছিলাম যে পুলিশ প্রশাসন, যেটা বলেছি যে আওয়ামী লীগের সাজানো পুলিশ প্রশাসন এবং অন্যান্য যে সিভিল প্রশাসন, তাদেরকে ঢেলে সাজানোর চেষ্টা করা হবে, কিন্তু সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণে কাজ হয়েছে বলে আমার বিশ্লেষণ বা আমার অবজারভেশন। সেই মানুষগুলি ভিন্ন মোড়কে ভিন্নভাবে থেকে এখনো প্রশাসনকে এক ধরনের বিকলাঙ্গ পরিস্থিতিতে তারা রেখেছেন এবং প্রশাসনের মতো আসলে কাজ করছে না। তারা তাদের মতো করেই শেখ হাসিনার আমলে যেভাবে পুলিশ আচরণ করত, প্রশাসনের আমলারা আচরণ করত, এখনো আমরা একই ধরনের আচরণ করতে দেখি। এই প্রশাসনকে ঢেলে সাজাবার জন্য যে ধরনের পরিকল্পনা এবং কার্যক্রম প্রয়োজন ছিল তা আমরা সংগঠিত হতে দেখিনি এই 17 মাসের মধ্যে। এবং একটি গ্রহণযোগ্য রাজনৈতিক রূপান্তরের পথ নিশ্চিত করা এখনো অনেকটাই অনিশ্চিত বলা যেতে পারে। যদিও আমরা জানি 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরে এখন জামাত এনসিপির যে অভিযোগ যে গণনায় কারচুপি হয়েছে, কেনই বা নির্বাচনের পরে 2000 মানুষের মৃত্যুর মাধ্যমে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে কারচুপির একটা অভিযোগ কেন আসবে সেটিও কিন্তু পরিষ্কার। রাজপথে মব ভায়োলেন্স ঠেকাতে পারে না সেই সরকার আইনের শাসন দেওয়ার নৈতিকভাবেই তার অধিকার হারিয়ে ফেলে। এখানে একটা জিনিস বলা খুব জরুরি যে মব ভায়োলেন্স ঠেকাতে পারে না,
নাকি মব ভায়োলেন্স ছিল সরকারের ওয়ান অফ দ্য মেকানিজম, যেটাকে তারা ব্যবহার করেছে রাষ্ট্রযন্ত্রকে তাদের মতো করে চালানোর জন্য? মব জাস্টিস যখন সাধারণ ঘটনায় পরিণত হয় তখন বুঝতে হবে প্রশাসন আসলে কোনো অদৃশ্য শক্তির কাছে জিম্মি হয়ে আছে। এটাই কি তাহলে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত সেই নতুন বাংলাদেশ, যেখানে আইন চলে মবদের ইশারায়? দেশে এবং বিদেশে বসে যারা এই মব কালচারকে উৎসাহিত করছে, উস্কে দিচ্ছে, সেটা কি আমরা থামাতে পারবো না? তাহলে এই বাংলাদেশেই আমাদের বসবাস করতে হবে, এটাই হচ্ছে আমাদের 17 মাসের পাওনা। মব ভায়োলেন্স বা কিছু মানুষকে নিয়ে একটা ক্যাওস তৈরি করে তাকে নিয়ন্ত্রণ করা, তাকে শাস্তি দেওয়া অথবা তাকে সমাজচ্যুত করার যে পদ্ধতি, সেটা আমরা নানা ফর্মে, নানা রূপে এবং নানা ছদ্মবেশে দেখেছি। দিনের পর দিন ঘটেছে, গ্রামে ঘটেছে, উপজেলা পর্যায়ে ঘটেছে, জেলা পর্যায়ে ঘটেছে, ঢাকা শহরে ঘটেছে, এবং কিছু কিছু ঘটনা ডাইরেক্ট সরকারের মদত বা পৃষ্ঠপোষকতা ছিল সরকারের নিজের স্বার্থ হাসিল করার জন্য। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই পুরো সময়টাতে সেনাবাহিনীকে ডিপ্লয়েড রাখা হয়েছিল উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। বাংলাদেশের অতীতের যে অভিজ্ঞতাগুলো আমাদের আছে, যে সেনাবাহিনী থাকা অবস্থায় মানুষ কতটা নিয়ন্ত্রিত একটি শৃঙ্খল মেনে চলে, সেটা আমরা অতীতের সবগুলো সেনাবাহিনী যখন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য নিয়োজিত ছিল তখন আমরা প্রতিটাতেই দেখেছি, যে সরকারের আমলেই হোক। কিন্তু খুবই অদ্ভুত বিষয় যে এবারে এই সেনাবাহিনী থাকার পরেও কোথাও মব জাস্টিস থামানো যায়নি, কোথাও ভায়োলেন্স থামানো যায়নি, কোথায় আইনকে হাতে তুলে নাও কেউ থামানো যায়নি। এই একই সেনাবাহিনীকে দেখেছি কতিপয় রাজনৈতিক নেতার উপরে ভয়ঙ্করভাবে ক্রুদ্ধ আচরণ করতে, তাদের উপরে ফিজিক্যাল অ্যাসাল্ট করতে, এবং তার বিচার আমরা পাইনি বা বিচার হতেও দেখিনি। তাদেরকে আইনের আওতায় আনা তো দূরের কথা, তাদের নামটাও পর্যন্ত প্রকাশ করা হয়নি। তাহলে এই যে সেনাবাহিনী থাকা অবস্থায় তাদের দ্বৈত আচরণ, কখনো কখনো উচ্ছৃঙ্খলতা দেখানো, এর পিছনে নিয়ন্ত্রক কে ছিল? এবার আসা যাক আরো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস সরকারের এই অন্তর্বর্তী সরকারে তার নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী, তাদের সম্পর্কে আলোকপাত করা যাক। আমরা জানি প্রায় 16 থেকে 20 জন নানা ক্যাপাসিটিতে উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, বিশেষ সহযোগী, এরকম দায়িত্বপ্রাপ্ত লোক রয়েছেন। উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে উপদেষ্টাদের কার্যক্রম এবং তাদের প্রতিদিনকার যে রুটিন ওয়ার্ক, সেগুলো আমাদেরকে সত্যি সত্যি হতাশ করেছে। প্রথমত, যারা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেয়েছেন তাদেরকে কোন যোগ্যতায় কে বা কারা নিয়োগ করেছেন সেটা নিয়েও রয়েছে অনেক ধোঁয়াশা। কেউ কেউ দাবি করছেন যে এখানে ডক্টর ইউনূসের কোনো হাত নেই, তার পছন্দ অনুযায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে, এখানে বিএনপির পছন্দের লোক নেওয়া হয়েছে, এখানে জামায়াত ইসলামের পছন্দের লোক নেওয়া হয়েছে, এখানে সেনাবাহিনীর পছন্দের লোক নেওয়া হয়েছে। কার পছন্দের লোক নেওয়া হয়েছে সেটি আমাদের কাছে বড় প্রশ্ন নয়। আমাদের বড় প্রশ্ন যে এই উপদেষ্টারা দেশ চালানোর জন্য সঠিক পথে তাদের সঠিক দায়িত্ব পালন করতে পেরেছেন কিনা। সরকারের প্রথম দিকের কিছু নীতি এবং উদ্যোগগুলোতে স্পষ্ট অগ্রাধিকার ও রোডম্যাপ ছিল না এই উপদেষ্টাদের দ্বারা। দেশের অর্থনীতি, প্রশাসন, রাজনৈতিক উত্তেজনা ও জনমনে যে অনিশ্চয়তার পরিস্থিতি, সেখানে সবচেয়ে জরুরি ছিল বাজার স্থিতিশীলতা, অর্থাৎ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক সংলাপ, এই বিষয়গুলো প্রায়োরিটি তালিকায় থাকার কথা ছিল। এসবের পরিবর্তে আমরা দেখেছি অনেক অপ্রয়োজনীয় কিছু নীতি এবং উদ্যোগ সামনে আসছে, যা প্রশাসনিক শক্তিকে বিভক্ত করে ফেলে। এখানেই প্রশ্ন আসে উপদেষ্টাদের ব্যর্থতা নিয়ে। রাজনৈতিক সংস্কৃতিতে কয়েকটা জিনিস আছে মৌলিক, ক্যাপিটাল, পুঁজি। রাজনীতিতে হচ্ছে বা ইলেকশনটা হচ্ছে যে টু প্রডিউস পাবলিক গুড, জনস্বার্থ তারা প্রমোট করার জন্য তারা কাজ করেন। এই যে পাবলিক গুড প্রডিউস করবে, এটার জন্য তো ক্যাপিটাল লাগে। তো ক্যাপিটালের মধ্যে এখানে উপাদান হচ্ছে আমার দৃষ্টিতে, যেটা আমি দেখছি এবং যেটা প্রতিফলন মনোনয়নের মধ্যে দেখা গেছে, আমি দৃষ্টান্ত দিতে পারবো, সেটি হচ্ছে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এক হচ্ছে অর্থ, আরেক হচ্ছে পেশি, তৃতীয় হচ্ছে ধর্ম, চতুর্থ হচ্ছে পুরুষতান্ত্রিকতা, পঞ্চম হচ্ছে মেজরিটেরিয়ান বা সংখ্যালঘিষ্ঠতা। ধর্ম আর সংখ্যাগরিষ্ঠতা আলাদা করতে অন্য সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠতাকে প্রাধান্য দেওয়া, পিতৃতন্ত্রকে প্রাধান্য দেওয়া, অর্থকে প্রাধান্য, পেশিকে প্রাধান্য এবং ধর্মকে প্রাধান্য হবে। এই বিষয়গুলোর প্রতিফলন ঘটেছে। এই আমরা যে দুর্নীতিকে শুধু মানে ঘুষ লেনদেনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হয়তো এখানে খুঁজে বের করা যাবে না, কিন্তু এই প্রতিটা উপাদান যখন রাজনীতির বা কি বলে জনপ্রতিনিধিত্বের মৌলিক ক্যাপিটাল হয়ে দাঁড়ায়, তখন এই যে লেভেল
ফিল সমান প্রতিযোগিতার ক্ষেত্রে বলি, আর নির্বাচন স্বচ্ছ নির্বাচনের কথা বলি, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলি, সুষ্ঠু নির্বাচনের কথা বলি, সেগুলো কিন্তু কিছুই আর থাকে না। কারণ এখানে মূল বিষয়টা চলে আসছে এই 5টা উপাদানের কম বেশি মিশ্রণ। যে কারণে যেমন উদাহরণস্বরূপ যে আমরা এখন যেটা দেখছি যে ধর্মের উত্থান কথা অনেকেই বলছেন, বা রাজনীতিতে ধর্মের উত্থান, এটি কিন্তু একটা সময় কম, কিন্তু আমরা হয়তো আলোচনার সাথে এটুকু অন্ত বলতে পারি, এটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই জায়গায় আমরা এসেছি, সেটা অস্বীকার করার উপায় নেই। আমাদের যে বিশেষ করে দুইটা বৃহৎ দলের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে পারস্পরিক দান্ডিক সম্পর্ক, যেটা ক্ষমতার রাজনীতি, জেরো সাম গেম অফ উইনার্স টেক অল পলিটিক্স যেটা ছিল, যেটা সেটারই কিন্তু যে মাধ্যমে যে স্পেসটা ক্রিয়েট হয়েছে, এই স্পেসে কিন্তু এই শক্তির জন্য বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া আছে। তার পাশে যুক্ত হয়েছে আরো অনেক উপাদান, এর মধ্যে আন্তর্জাতিক ভাবে যেটা 9/11 পরে থেকে যে আমরা ইসলামের ডেমোনাইজেশনটা, এবং তার সাথে ভারতে হিন্দুত্বের মাধ্যমে ইসলামের ডেমোনাইজেশন, এগুলোর প্রভাব কিন্তু বাংলাদেশের রাজনীতিতে, পলিটিক্যাল স্পেসে জনগণের মধ্যে পড়েছে। কারণ যে কোনো আদর্শকে যখন চাপের মধ্যে রাখা হয় তখন সেটা কিন্তু আরো বেশি বিকশিত হয়, সেটা হয়েছে। এর পাশাপাশি যেটা হয়েছে সেটা হলো যে আমাদের এই যে অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা, সেখানে শুধুমাত্র তারা স্পেসটা ক্রিয়েট হচ্ছে তাই নয়, ওরা কিন্তু যেটা করেছে সেটা হলো যে পলিটিক্যাল মাইলেজের জন্য ওদের হাত পা পর্যন্ত ধরেছে, ওদেরকে ক্ষমতার অংশীদার পর্যন্ত বানিয়েছে। অর্থাৎ ওই যে প্রতিযোগিতার পলিটিক্যাল মাইলেজের জন্য তাদেরকে আরো বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আর এই ধরনের শক্তিগুলো কি হয়, আমাদের মূলধারার রাজনীতি কিন্তু এখন কি পাচ্ছি, কালকে কি পাবো সেটার উপর নির্ভর করে রাজনীতি করে। আর এরা কিন্তু ইনডক্ট্রিনেটেড হয়ে, আমি একটু শেষ করি কথাটা, ওরা কিন্তু দে থিঙ্ক 20 years 50 years। এই কাজটাই করেছে সমাজে। আপনি শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, আপনি আমলাতন্ত্র বলেন, সিভিল মিলিটারি আমলাতন্ত্র বলেন, ব্যাংকিং ফাইন্যান্স বলেন, এমন কোন বিগত 18 মাসে বাংলাদেশে আমরা একটি নতুন ধরনের রাজনৈতিক উত্থান দেখতে পাচ্ছি। সেই নতুন ধরনের উত্থানটি অনেকটা সামাজিক শক্তির রূপ নিয়ে সামনে এসেছে। যেমন তারা ইসলামিক বয়ান, ইসলামিক বিভিন্ন স্লোগানের মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করেছে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে, এবং তারা কেউ কেউ ভিন্ন ভিন্ন নামও ব্যবহার করেছে, যেমন শরিয়া ভিত্তিক জনতা, পরে তাওহীদি জনতা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে এগুলো কোনো পাড়া মহল্লা বা গ্রামে গঞ্জে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ঘটে নাই। এগুলো ছিল একটি সময় সংঘবদ্ধভাবে একের পর এক মবের মাধ্যমে এই তৌহিদি জনতা অথবা অন্য কোনো নাম, সবগুলো নামের মধ্যে ইসলামিক একটা বয়ান বা ইসলামিক একটা স্পর্শ আমরা দেখতে পাই। তারা নারীর পোশাককে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, এবং সেটা করতে যে কখনো কখনো বাড়াবাড়ির পর্যন্ত কাজ করেছে। নারীকে প্রকাশ্যে চলে প্রতিবন্ধকতা তৈরি করে তার পোশাক কেমন হবে সেটি তারা তার শরীরে হাত দিয়ে দেখাতে চেয়েছেন। মেলায় কোন ধরনের অ্যাডভার্টাইজ থাকবে, কোন ধরনের ব্যানার থাকবে, কতটুকু করা যাবে, সেখানে নারীদের ন্যাপকিন থাকবে কিনা, এরকম নানা বিষয় তারা বন্ধ করে দিয়েছে। আর ব্যক্তিগত পর্যায়েও তারা মানুষের গৃহের মধ্যে প্রবেশ করেছে, মানুষের শোবার ঘরে ঢুকে সে কার সাথে থাকবে, কি করবে, এগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে গিয়েছে। এরকম ঘটনা হাজার হাজার ঘটেছে বাংলাদেশ। বা অবাক করার মতো বিষয় হচ্ছে যে ইউনূস সরকার এবং বর্তমান পুলিশ প্রশাসন এবং সেই সাথে সেনাবাহিনী এই সকল ব্যাপারে বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চুপ, নীরব এবং নিষ্ক্রিয় থেকেছে। ইউনূসকে আমরা কখনো এই মবের বিরুদ্ধে একটি বক্তব্য দিতে দেখি নাই, তিনি কোনো কথা বলেন নাই। এবং এটাকে আমরা কি নিরপেক্ষ অবস্থান বলবো, নাকি এটাকে বলবো তিনি আসলে মব এবং ইসলামিক বয়ানকে পর্দার অন্তরাল থেকে তিনি এটাকে বাহবা দিয়েছেন বা এটাকে বাড়তে দিয়েছেন। তাদের দায়বদ্ধতার কথা আমরা বলেছি, তাদেরকে দায়বদ্ধ করা। যেমন নির্বাচনের পরে যেটা হয় যে রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করে এবং সেই ফলাফলটা নির্বাচন কমিশনে আসে, নির্বাচন কমিশন একটা গেজেট প্রকাশ করে দেয়, এটাতেই তাদের দায়িত্ব শেষ। তারপরে যে বিরোধ থাকবে সেটা হইলো ওই ইলেকশন পিটিশনের মাধ্যমে সে আদালতে ওটা শুরু হবে। কিন্তু নির্বাচন কমিশন এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান, এটা সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান, এবং নির্বাচন কমিশনটা সৃষ্টি হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য, এবং তাদের অগাধ ক্ষমতাও দেওয়া হয়েছিল, অবগাধ ক্ষমতাও দেওয়া হয়েছে, তাদের ইনহেরেন্ট পাওয়ার আছে। কিন্তু নির্বাচন কমিশন এখানে পোস্ট অফিসের ভূমিকা পালন করছে। তো আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন যেটা করবে, যে ফলাফল যখন আসবে তখন তারা একটা সার্টিফাই করবে এই নির্বাচনটা সঠিক হয়েছে কিংবা সঠিক হয়নি, এবং তারা সেই দায়িত্বটা নিতে হবে
এটা মনে করেছে এই যে এটা অপ্রয়োজনীয়। আমরা বলেছি যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি তারা যখন দায়িত্বে না থাকবে তখন যদি অভিযোগ ওঠে তখন সেটা তদন্ত করা উচিত, এবং তারা বলছে এটারও প্রয়োজন নেই। তারপর আমরা রাজনৈতিক দলগুলোর তাহলে কোন একটা অপরাধ হলে দায় নিরূপণ হবে কিভাবে? সেটাই আমাদের কাছে বোধগম্য নয়। তারপর আমরা যেমন বলছি নির্বাচনের যে ব্যয়, এই ব্যয় যখন হিসাব দেবে, এখন অনেকে হিসাবও দেয় না, এই হিসাবগুলো তারা যাচাই বাছাই করে দেখবে। কেউ যদি যে মিথ্যা তথ্য দেয়, কারণ এখন টাকার খেলা, আমাদের এমন গণতন্ত্র হয়ে গেছে যেটা টাকা দিয়ে কেনা যায়, তো এটাও তারা গ্রহণ করেনি। আমরা বলেছি যে নির্বাচনী ব্যয়টা মনিটর করবে, সেটাও তারা গ্রহণ করেনি। আমরা বলেছি রাজনৈতিক দলগুলো, আমরা যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র দরকার, এবং রাজনৈতিক দলগুলো আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা দরকার, তাদের সব আয় ব্যয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হওয়া দরকার। তো এগুলোর অধিকাংশই তারা ভ্রুক্ষেপ করে না। এইখানে তারা বলতে আসলে কি বোঝানো? বাংলাদেশের নির্বাচন কমিশন মানে পরিবর্তন হওয়া উচিত ছিল, সেটা এই মুহূর্তে অধ্যাদেশের মাধ্যমে হওয়া উচিত ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস 22 সালে শেখ হাসিনা তৈরি করা বাংলাদেশে একমাত্র নির্বাচন কমিশন অ্যাক্ট, সেই অ্যাক্টের অধীনেই তিনি তার মনোনীত প্রার্থীদেরকে এখানে বসিয়ে দিয়েছেন, অনেকটা কাঠপুতলির মতো। এখানে কোনো স্বচ্ছতা ওইভাবে মেনটেন করা হয়নি। তাহলে এই যে তারা গ্রহণ করেনি, এটা কি নির্বাচন কমিশন গ্রহণ করেনি? নির্বাচন কমিশনে তো গ্রহণ করা বা না করার কোনো এখানে বিষয় নাই। এখানে আইনগতভাবে সেটাকে পরিষ্কার, স্বচ্ছ এবং অ্যাকাউন্টেবল করতে হবে, তাদের দায়িত্বকে স্পষ্ট করে চিহ্নিত করে আইনের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করতে হবে। সেই কাজটি করা হয়নি বলেই এই নির্বাচন কমিশন এখন ওই যে ছোট জগন্নাথের মতো কাজ করে যাচ্ছে, নিজে ডিল করছে। তখন তো আবার দেখা যেত যে আপনারা যা বলছেন সেটা বাস্তবায়ন করার জন্য আবার রাস্তায় এক ধরনের মব তৈরি করা হচ্ছে। মব বলেন বা আপনি কি শব্দ বলবেন আমি জানি না সেটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভবন ঘেরাও, হুমকি দেয়া, ইভেন যমুনা পর্যন্ত ঘেরাও হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা উপদেষ্টা এবং যারা ছাত্র রাস্তায় আছেন তাদের মধ্যে এক ধরনের কি যোগাযোগ ছিল যে আমরা এখন এই জিনিসটা আসলে করতে চাই, তোমরা আমাদেরকে একটু হেল্প করো, রাস্তায় নেমে চাপ প্রয়োগ করো? না, আমার মনে হয় না যে এরকম কিছু ছিল। আমরা প্রায়ই দেখতাম এটা। না, কিন্তু এটাই তো চরিত্র। জাসদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হামলা করছে না, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা করছে না, কিন্তু আপনার কি জাসদ? আমরা তো জাসদ না, কিন্তু ক্ষমতায় বসলে ইউ উইল বি কোয়েশ্চেনড, ইউ উইল বি সাসপেক্টেড। আপনাকে মানুষ সন্দেহ চোখে দেখবে, ও বোধহয় ইসলাবলিশমেন্টের অংশ হয়ে গেছে, ও বোধহয় টাকা পয়সা অনেক কামাচ্ছে, ও বোধহয় অনেক মানে যোগাযোগ রক্ষা করতেছে, কিন্তু আমাদেরকে কিছু দিচ্ছে না, আমাদেরকে কোনো সাপোর্ট দিচ্ছে না। সো এটা তো হবে। ক্ষমতায় গত 1 মাস 1.5 মাস মানুষ গালি দেওয়া কমাই দিচ্ছে কেন আমাদের বিরুদ্ধে, মানে বিশেষ করে আমার বিরুদ্ধে। আমার তো বেশি গালি দিত, হ্যাঁ, ভাবছে এটা তো এখন বেচারা, এখন গালি দিয়ে কি হবে? কিন্তু ক্ষমতায় থাকলে তো সবাই সমালোচনা করবে। 32 নম্বর ভাঙচুরের যে ঘটনাটা, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখন যাদেরকে মবের উস্কানিদাতা বলা হয় দেশের বাইরে, উপদেষ্টাদের মধ্য থেকেও এই কথাটা বলা হয় দেশের বাইরে থেকে অনেকে উস্কানি দিচ্ছেন। তখনও আমরা সেই জিনিসটা দেখেছি, রাস্তায় আমরা যাদেরকে দেখেছি তারা যেই কাজটা করছেন, আবার উপদেষ্টাদেরও কাউকে দেখেছি আমরা যে তারা উৎসব হোক বলে স্ট্যাটাস দিচ্ছেন। তো সেই পুরো বিষয়টাকে আসলে সমন্বিত ছিল, নাকি আপনারা আপনাদের নিজেদের যে চাওয়া পাওয়াটা সেটা জানাচ্ছিলেন এবং সেটা কোনো না কোনো ভাবে অন্যদের সাথে মিলে যাচ্ছিল, নাকি অর্গানাইজ ছিল পুরোটা? না, আমার মনে হয় না যে এখানে অর্গানাইজড কিছু ছিল। অবশ্যই এখানে যোগাযোগ ছিল ছাত্রদের, কিন্তু ছাত্র তো একটা ক্যাটাগরি না। ওই ছাত্র মাহফুজ, নাহিদ, আসিফ, এই তিনজন ছাড়া আমরা 3 জন প্রতিনিধি। কিন্তু সাদিক কাইম কি আমার কথা শুনবে? কল দিলে আমার কথা শুনবে না? কল ধরবে আমার? এটা আপনি বলতে পারেন। আমার ধরবে না। যদি সাদিক কাইম কালকে একটা প্রসেশন বের করে, আমি যদি বলি সাদিক তুমি এটা করো না, সাদিক কাইম কি আমার কথা শুনবে না? মেঘমোল্লার আমার কথা শুনবে না? কিন্তু মেঘমোল্লা যখন আন্দোলন করছে, তার বিরুদ্ধে যখন মামলা হয়েছে, আমরা বলছি যে ওর বিরুদ্ধে মামলা করা যাবে না। কিন্তু নাহিদ তো শুনবে এখন না, আপনার কথা? না, নাহিদ হচ্ছে যে পার্সোনাল লেভেলে অনেক কথা শুনবে। পার্সোনালি যদি ওর পরামর্শ, যদি তুমি এই বইটা পড়ো, তোমার অনেক জ্ঞান অর্জন হবে, সে পড়বে। কিন্তু পলিটিক্যাল পরামর্শ শুনবে কিনা এটা আমি সন্দিহান। কিন্তু আপনি তো একজন মাস্টার মাইন্ড। আমি আপনার ব্যাখ্যাটাই দিচ্ছি। আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড হিসেবে। পরবর্তীতে আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে আপনি আসলে এরকম মাস্টার মাইন্ড কোনো কিছু না, কিন্তু আন্দোলনের যত বিবৃতি বা যে কাগজপত্র তৈরি করা হতো, ঘোষণা টোষণা যেত, সেগুলো আসলে আপনার মাধ্যমেই যেত। আপনি এই ধরনের একটা কথা বলেছিলেন যে আপনি অনেকটা দেখে দিতেন। আপনি এটা পার্টলি ট্রু, কারণ হচ্ছে অধিকাংশ জিনিস
অধিকাংশ জিনিসে আমাকে মানে আই ওয়াজ দ্য লাস্ট পার্সন যে ওকে ভাই এসব বলতে চাই, আপনি একটু দেখে দেন। কিন্তু এখন আমরা দেখছি যে আপনি সন্দিহান, নাহিদ আসলে পলিটিক্যাল বিষয়ে কোনো আপনার শুনবে কিনা। এই রাজনৈতিক বিচ্ছেদটা কেন হলো আপনাদের? না, এটা তো হচ্ছে যে আমরা কখনোই ভাবি নাই যে জামাতের সাথে যাব। জামাতের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, অভ্যুত্থানের সময় হয়েছে, আন্দোলন হয়েছে, জামাত না শুধু বিএনপি আরো বামপন্থী সংগঠন সবার সাথে আমরা সম্পর্ক রক্ষা করছি। বিশেষ করে আমি সব সার্কেলের সাথে আমি যোগাযোগটা মেনটেন করছি, আসিফ কিছু স্পেসিফিক সার্কেলের সাথে যোগাযোগ মেনটেন করছে। তো এটা তো অভ্যুত্থান। এরপরে এখন তো রাজনীতি তো একটা বিগ থিং। এখন ইলেকশনের সময় ন্যায্যতা তৈরি করা কারো পক্ষে এটা অনেক বিগ থিং। এখন অবশ্যই আমি তো ব্যাখ্যা দিয়েছি খুব বারবার যে আমি কেন বের হয়েছি, ওইটা আর এখানে পুনর্ব্যাখ্যার প্রয়োজন নেই। কিন্তু নাহিদ শুনবে না, এটা আমি বলছি। নাহিদকে যদি আমি বলি কালকে তুমি জামাতের সঙ্গে জুটে যেও না, জামাতের সাথে জুটে যাও না, সেটা তো সে বলবে যে ভাই আমি পারবো না। উপদেষ্টা পরিষদ নিয়ে যদি কথা বলি, মানুষের এক ধরনের পারসেপশন আছে বা অনেক বিশ্লেষকেরা বলে থাকেন যে উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের গ্রুপিং আছে, এক এক উপদেষ্টা এক একটা গ্রুপের পারপাস সার্ভ করেন। আপনি কি সেটা দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন। আপনি আমাদের কি বলবেন? আমার মনে হয় যে আমি আই এম নট ইন এ পজিশন টু টক অ্যাবাউট রাইট নাও। মানে আপনি সেটা স্বীকারও করছেন না, অস্বীকারও করছেন না? হিস্ট্রি, ইতিহাস বিচার করবে যে আমরা কোথা থেকে কোথায় কেন আসলাম। এবং আমি শুধু এতটুকু আজকে বলতে পারি, আমি আরো দেখি বলার সুযোগ আসলে বলবো, সেটা হচ্ছে বা সময় আসুক। সেটা হচ্ছে যে একটা বিষয় খুবই স্পষ্ট, ছাত্রদেরকে যেই পরিমাণ দোষ দেওয়া হয়েছে এবং এখনো দেওয়া হয়, এটার 1% ছাত্র দেন না, কার? বরং আরো অনেক ওল্ড গার্ডসদের, যারা ছাত্রদেরকে জাস্ট সামনে দেখাইছে যে দেখো এরাই হচ্ছে যে এরাই সবকিছু করছে, এরাই সবকিছুর জন্য পাপী। মানে এটা কি রাজনৈতিক দলের কথা বলছেন না রাজনৈতিক দলের বাইরের? ওল্ড গার্ডস আর এভরিওয়্যার। এটা সব দলের ক্ষেত্রে সত্য, কেউ শুদ্ধ হয়ে যায়নি, সবাই কিন্তু আগের জায়গাতে আছে। সবাই কিন্তু ওই প্রত্যেকটা, আমি এই জন্য শব্দটা ইউজ করছি, প্রজন্মান্তর। আপনি বিশ্বাস করতে পারবেন যে আগের প্রজন্মের লোকরা তার প্রজন্মের লোকদেরকে না বসে আপনাদেরকে এম্পাওয়ার করবে? আমি বিশ্বাস করি না। আমি এই বিশ্বাসের প্রমাণ দেখি নাই গত 1.5 বছরে। যে এম্পাওয়ার করা বলতে যেটা বোঝায়, ছাত্রদেরকে কতটুকু এম্পাওয়ার করছে সবাই মিলে এই সোসাইটি। আপনি সরাসরি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, এর চেয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলাম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আমার কাজ কি ছিল আপনি জানেন? আপনি তো সাংবাদিক, আপনি জানেন। আর আপনি কি জানতেন না? আমি তো বললাম, আমি এই জন্যই বললাম আর কি, যে এটাই হিস্ট্রি ব্যাখ্যা করবে। আপনি জানেন না সাংবাদিক হিসেবে আমার কাজ কি ছিল। সো হোয়াটএভার, লেটস মুভ অন। আচ্ছা, আরেকটা উপদেষ্টা পরিষদ নিয়ে এক ধরনের কথা আছে যে এই একই জিনিসই, প্রায় কাছাকাছি জিনিস, যে উপদেষ্টা পরিষদের অনেকে আসলে আপনারা যতই বাংলাদেশ পন্থার কথা বলেন, কিন্তু বিভিন্ন দেশের চাপ, আমরা আজকেও পত্রিকা ঘাটলে দেখবো যে অনেক জায়গা থেকে অনেকে অভিযোগ করেন বিভিন্ন দেশের বিভিন্ন এজেন্সির পারপাস সার্ভ করার জন্য এক ধরনের চাপের মুখে থাকেন। তো আপনার কি মনে হয় যে আপনারা যে বাংলাদেশ পন্থার কথা বলতেন, সেই বাংলাদেশ পন্থাটা আসলে আপনারা এস্টাবলিশ করে আসতে পেরেছেন উপদেষ্টা পরিষদে পদত্যাগ করার আগ পর্যন্ত? আমার মনে হয় না এটা এত দ্রুত এটা এস্টাবলিশ করা যাবে। প্রবলেমটা হচ্ছে ওল্ড গার্ডসরা তাদের কারণ হচ্ছে বউ বাচ্চা হয়ে গেছে, আমাদেরও হচ্ছে, তারপর হচ্ছে প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে, অনেক কিছু, মেনি থিংস অ্যাট স্টেক। সো সবাই ওইভাবে মানে বিচার করে। মানে বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড অথবা এখন গ্লোবাল সাউথ শব্দটা অনেক অ্যাট্রাকটিভ এরকম একটা দেশে, এবং ইন্ডিয়া যেভাবে অনেক দূর অগ্রসর হয়ে গেছে তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছুতে, ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, তো ওইরকম একটা দেশের মাঝখানে থেকে আমরা আসলে নিজেরা, বাংলাদেশ পন্থাটা হচ্ছে একটা ড্রিমের মতো, ওই যে বলে না মঞ্জিলের মতো, মকসুদ বলে একটা শব্দ আছে না, ও দুটুকু গিয়েছি অলরেডি। তো এই ইলেকশনে এইরকমই একটা চেষ্টা আছে। অনেক রিজার্ভেশন ছিল যে এরা দলের লোক, অমুক তমুক, এটা সেটা, কিন্তু নানা কারণেই এখন যেভাবে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং এর একটা চেষ্টা হচ্ছে, সিংহের ওই কিট থেকেই এই রিপোর্টটা লেখা হয়েছে বা সম্পাদকীয় হয়েছে। তো সেটা আমার মনে হয়, আপনি যেটা জানতে চাচ্ছেন যে সুনির্দিষ্ট কোনো খবর আছে কিনা, অবশ্যই ইঙ্গিত তো পাওয়া যায়, সব তো আর ওই পরিকল্পনা মাফিক হয় না। তবে নির্বাচনটা যে রিগড ইলেকশন হবে এই মুহূর্তে আমি বলতে পারি, কাল সকালে কি হয় আমি জানি না। তার মানে তো এখন দখলের মতো বা ক্ষমতা যাওয়ার মতো অবস্থা এক পার্টির আছে, এক পার্টির নেই এখনো, কিন্তু তারপরেও
সবাই তো চাইতেছে যে না দুই পার্টি তারা ক্ষমতায় যাবে, কে জিতবে এটা পরের ব্যাপার, কিন্তু তারা মনে করে তারা নিজেরা ক্ষমতায় চলে যাচ্ছে বা গেছে। প্রশ্নটা হচ্ছে কিভাবে সম্ভব? সরকারের এখানে একটা দায় আছে, এটা স্বীকার করতে হবে। সরকার চায় যে তারা নিজস্ব, কারণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন সরকারের তরফে বারবারই কিন্তু একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে সবসময়ই, যে অন্য পার্টি যারা তাদের কাছে তিনি যাদেরকে বিশ্বাস করতেন, যারা সরকারে ছিল, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং না হোক, উনি তাদেরকে স্নেহ মমতায় উনি একটা দল প্রধান উপদেষ্টা তো গঠনের চেষ্টা নিয়োগকর্তাই করেন। বলেছেন, আপনি যদি হ্যাঁ, নিক কথা বলেছেন। তো সেই জায়গাতে আমার মনে হয় ওটা তো রাতারাতি অবস্থার পরিবর্তন হয় নাই, এই সব মিলিয়ে মানুষের মধ্যে একটা সংশয় আছে যে এটা হয়তো বাজি একটা অ্যালাইনমেন্ট স্পষ্ট। আপনি যদি এর আগের বিভিন্ন সময় অভিযোগ খেয়াল করে থাকেন, যদি আসলে এটা সুনির্দিষ্ট এমন সিদ্ধান্তে যাওয়া কঠিন, কিন্তু দেখা যাচ্ছে সরকারের বিপক্ষে একটা দল সমালোচনা করছে, আরেকটা দল সমালোচনা করছে নির্বাচন কমিশনের, যেন তাদের ঝোঁকটাও ভাগ হয়ে গেছে। কিভাবে দেখেন এটি? না, সরকার নির্বাচন কমিশন দিনের শেষে আমি নির্বাচন কমিশনকে দায়ী করবো, তেলেঙ্গানা যেটা মজুমদার, দুই দলের পক্ষে নির্বাচন কমিশনকে দায়ী করবো, তেলেঙ্গানা যেটা মজুমদার, দুই দলের পক্ষে না না না, মজুমদার ভাই যেটা বলছিলেন যে নির্বাচন কমিশন তো স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, কিন্তু আমি বলবো ওইটুকু ঠিক আছে, কাগজে কলমে আছে, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণটা কিন্তু সরকারের হাত। সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন এর চাইতে বাইরে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না, যে কারণে আজকে সংকট। আমাদেরকে সমালোচনা করুন, আমাদেরকে পরামর্শ দিন, আমরা আপনাদের সমালোচনা শুনবো, আপনাদের পরামর্শ শুনবো। কিন্তু আশ্চর্যের বিষয়, এই যে উপদেষ্টাদের মধ্যে যারা চরমভাবে ব্যর্থ হয়েছেন তাদের দায়িত্ব পালনে, তাদের সম্পর্কে বারবার মানুষের পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, সমালোচনা করা হয়েছে, তাদেরকে বদলানোর কথা বলা হয়েছে, কিন্তু একটি বারের জন্য কোনো উপদেষ্টাকে এ ব্যাপারে সতর্ক করা হয়নি, তাদের বদলানো হয়নি, এবং তাদের দায়িত্ব বরং আরো অধিক মাত্রায় চাপিয়ে দেওয়া হয়েছে। এক একজন উপদেষ্টাকে 2টি 3টি করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যে উপদেষ্টারা কখনোই রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিশেষ করে যারা ছাত্র উপদেষ্টা ছিলেন, তাদেরকে এমন সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে সম্পূর্ণ গন্ডগোল লাগিয়ে দিয়েছে তারা, নানা ধরনের অপকর্ম সেখানে জড়িয়ে পড়েছে। সুতরাং এই যে উপদেষ্টারা দায়িত্ব পালনে ব্যর্থ হলেন, সেই বিষয়টি নিয়ে প্রফেসর ইউনূস গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। সে কারণে আমরা বলতে পারি যে রাষ্ট্র আসলে কোনো ট্রেনিং সেন্টার না, যে এখানে এসে কেউ 17 মাস ধরে কাজ শিখবেন, ইন্টার্নশিপ করবেন। জনগণের প্রশ্ন, যে উপদেষ্টারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে ব্যর্থ হলেন, ডক্টর ইউনূস কেন তাদেরকে স্বপদে এতদিন ধরে বহাল রাখলেন? 17 মাস ধরে ব্যর্থতা দায় নিয়ে একজন উপদেষ্টাও পদত্যাগ করলেন না, এবং কাউকে সরানোও হলো না। সো এটি একটি বড় ধরনের নেতিবাচক দিক সরকারের আমলনামার অংশ বলে আমি মনে করি। আমলাতন্ত্র এবং আরো বিভিন্ন জায়গা থেকে সেটার অনেকটাই প্রতিবন্ধকতা করা হয়েছে, অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের সঙ্গে আলোচনা না করেই। এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে উপদেষ্টারাও অনেকে চান না যে এই জিনিসগুলো সেখানে অন্তর্ভুক্ত হোক, আসলেই সংস্কার হোক। তো আপনি তো একজন উপদেষ্টা ছিলেন, আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন, তো এইটার দায় কি ছাত্র প্রতিনিধি হিসেবে আপনি নিবেন? ছাত্র প্রতিনিধি হিসেবে যদি আমার নিতে হয়, আমি আজকে আপনাদের থ্রুতে বলে দিই সাধারণ জনগণের জন্য, তাহলে ইচ অ্যান্ড এভরি অ্যাডভাইজারকে নিতে হবে। ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের ঐতিহাসিক দায়টা আমাদের বেশি, কিন্তু আমি বা ওই সময় আসিফ ছিল না, হয়তো চলে গেছে ততদিনে, আমরা অপোজ করি না। আমরা এনিথিং অ্যাবাউট রিফর্ম আমরা বলছি হ্যাঁ, আগে হ্যাঁ, তারপরে কিভাবে করবেন দেখেন। কিন্তু যারা না করলো তাদের ঠেকালেন না কেন আপনারা? না করে আমরা বললাম তো ওল গার্ডস আর সেম। আমরা কারা? আমরা তো জাস্ট লেজিটিমেসি আছে, আমাদের হাতে তো ক্ষমতা কতটুকু ছিল। আপনাদের অনেক বড় ক্ষমতা ছিল, আপনারা পদত্যাগ করতে পারতেন, সেই ক্ষেত্রে তো একটা বড় ধরনের চেঞ্জের। হ্যাঁ, পদত্যাগ করাটা অনেক, কথা বলাটা অনেক সহজ যে পদত্যাগ করে ফেলা, নাই তো একটা উদ্দেশ্য সে রাজনৈতিক দল করবে পদত্যাগ করছে, বা এরকম একটা জিনিস যে এটা হচ্ছে না পদত্যাগ করবো। কিন্তু আমরা তো দেখছি যে পদত্যাগ না করে আমরা অনেকগুলো কাজ করতে পারছি যেটা পদত্যাগ করলে করতে পারতাম না। যেমন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, আমাকে অনেকে গালি দেয়, বাট জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তো আমাদের আমরাই তো এটা বারবার বলে 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 এটা করছি, এবং আজকে অধিদপ্তর চিটকে পড়ছে। এটা মানুষ তো দেখছে জাস্ট যে এটাকে বলে অ্যাপিয়ারেন্স।
কিন্তু এই গল্পগুলো আপনারা কবে থেকে বলা শুরু করবেন? মানে আমি মনে এখনো করি- অনেক কিছু রহস্যজনক রয়ে যাচ্ছে। হ্যাঁ, না, রহস্যজনক ঠিক কোনো না, কিছুই রহস্যজনক না। রহস্যজনক ঠিক না, কিন্তু অনেকেই জানতে পারছে না, অনেকে এই জন্য কনফিউশন তৈরি হচ্ছে যে কেন কোনো কিছু হচ্ছে না। ছাত্ররা ছিটকে গেছে, কিন্তু ছাত্রদের প্রতিনিধি হিসেবে আপনারা ছিলেন। ছাত্রদের প্রতিনিধিরাই ছিটকে গেছে, ওইটাই বলছি ফ্রম ভেরি ফার্স্ট মান্থ। আপনি বলতে চাচ্ছেন যে আসলে যে পাওয়ারটা হোল্ড করার কথা সেই পাওয়ারটা আসলে ছিল না? না না, এটা তো ছিলই না, বরং হচ্ছে যে এটা হচ্ছে জাস্ট, এটা বলে না শ্যাডো। ঘুম তো আসে না বাবা। রিয়েল বলে একটা জিনিস আছে না। আপনারা কি শ্যাডোতে পরিণত হয়েছিলেন? হ্যাঁ, আমরা না, আমাদেরকে দেখানো হচ্ছিল অ্যাপিয়ারেন্স, যে দেখো এরাই, কিন্তু আমরা আসলে ছিলাম না, এতটুকু বলতে পারি, এবং এতটুকুই অনেক কিছুর জবাব। ডক্টর ইফতেখারুজ্জামান এবং আরো অনেকেই তারা বলেছেন যে আগস্ট মাসেই যখন সরকার চলে গেল, তখন নতুন সরকার দায়িত্ব নিল, এবং এই যে প্রথম কিছু দিনেই আগে যারা আসলে এই 17 বছর অনেক কিছু পাননি, তাদের একটি বড় গোষ্ঠী গিয়ে আসলে আমলাতন্ত্র এবং বাকি যা যা আছে, আপনি বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সেটা আসলে দখল করার এক ধরনের, ক্ষমতায় নিজেরা যাওয়ার এক ধরনের প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছিলেন। তো তখন তো সরকার ছিল, আপনারাও ছিলেন, আপনারাও কি এটা দেখেছেন যে আপনাদেরকে এটা ফেস করতে হয়েছে যে রাজনৈতিক শক্তি যারা আছে তারা আসলে এখনই সবকিছু দখল করে ফেলতে চাচ্ছে? এটা তো আমরা অ্যাগেন এন্ড অ্যাগেন বলছি, আমি তো কয়েকবারে বলছি। আপনারা সেটাও ঠেকাতে পারলেন না? কিভাবে ঠেকাবে না? রাজনৈতিক দলগুলোর কনসেন্ট ছাড়া গভর্নমেন্ট থাকতে পারে? রাজনৈতিক দলগুলো কি নাটক করছে দেখেন না আপনারা? আপনারা ছিলেন সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। রাজনৈতিক শক্তি এক জিনিস, শুনে, মুভমেন্ট পলিটিক্স এক জিনিস। আমরা দেখলাম ছাত্রদল কমিটি দিতে পারলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে তো ছাত্ররা অনেক বড় শক্তি, তাই না? ছাত্রদল আজকে কমিটি দিতে পারতেছে? গত 3 মাস আগে বোধহয় কমিটি দিছে 400 জনের উপরে। কেন দিতে পারলো? ছাত্ররা, বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোর কনসেনসাস ছাড়া, আমরা তো 5 আগস্টের বিকালে সন্ধ্যাতেই রাজনৈতিক দল, সকালে দেখলাম রাজনৈতিক দলগুলো চলে গেল। শেখ হাসিনা যাওয়ার আগে কিন্তু রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিল, এটা জানি না মানুষ জানে কিনা। 11টা থেকে উপস্থিত ছিল সেনাভবনে, অথবা আমি জানি না, বোধহয় রাষ্ট্রপতির এতে। এই কথার মধ্যে খুব গূঢ় সত্য আছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে মিথ্যাচার করেছিলেন, প্রকাশ্যে মিথ্যাচার করেছেন, যে ছাত্ররাই তাকে ক্ষমতায় এনেছেন এবং জেনে শুনেই তিনি করেছেন। এই ছাত্র উপদেষ্টাদেরকে এটার প্রতিবাদ করা উচিত ছিল, তারা সেটা না করে তারা ক্ষমতার দম্ভে বা ক্ষমতা সামনে পেতে যাচ্ছে, এই দম্ভে অর্থ এবং ক্ষমতা একসাথে আসবে, তারা মুখে কুলু পেটেছিলেন। আর কুলু পেটেছিলেন বলেই আজকে তাদের অস্তিত্বহীনতার একটা জায়গা তৈরি হয়েছে। আসলে ছাত্রদের কোনো অবস্থানই ওখানে ছিল না, ছাত্রদেরকে ওইখানে এনে প্রবেশ করানো হয়েছে সরকারে, এবং সরকারের বাইরে মব কালচার তৈরি করার জন্য, এবং ছাত্ররা নিজ নিজ স্বার্থ হাসিল করার জন্য, ক্ষমতা, অর্থ এবং পদবীর জন্য তারা লোভী হয়ে উঠেছিলেন, এবং এই কারণেই তারা তাদের সঠিক রোল প্লে করতে পারেনি। বন্ধুদের আড্ডাস্থল, আপনি আপনার পরিচিত জনদেরকে এনে উপদেষ্টা বানিয়েছেন, এবং সেই ব্যর্থ বন্ধুরা যখন ব্যর্থ হচ্ছে তাদের কাজে, সুতরাং এই ব্যর্থ বন্ধু ক্লাবদের, ব্যর্থ উপদেষ্টাদের ক্লাবকে আপনি কোনো কিছুই করছেন না। যদি কোনো উপদেষ্টা বারবার ব্যর্থ হন এবং তারপরও তাকে পদ আগলে রাখতে দেওয়া হয় কিংবা আরো অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমরা বুঝে নেব যে ডক্টর ইউনূসের এই সরকারে যোগ্যতার চেয়ে ব্যক্তিগত আনুগত্যেই বড় হয়ে দাঁড়িয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পক্ষ থেকে আমরা তুলতেই পারি। এর আমরা লক্ষ্য করেছি যে ডক্টর ইউনূস তার পরিচিত জনদের মধ্য থেকে, দেশের বাইরে থেকে, আমেরিকা, ইউরোপ থেকে বেশ কিছু উপদেষ্টা নিয়ে এসেছেন। কেউ কেউ তার বিশেষ সহযোগী, কেউ কেউ বিশেষ দায়িত্ব পালনের জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে, যারা দ্বৈত নাগরিক, অর্থাৎ আমেরিকা বা লন্ডন কিংবা অন্য দেশের নাগরিক এবং বাংলাদেশেরও নাগরিক। এই দ্বৈত নাগরিকদেরকে অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে নিয়োজিত করা হয়েছে। যাদের পাসপোর্ট অন্য দেশের, যাদের ভবিষ্যৎ অন্য দেশে সুরক্ষিত, তাদের হাতে বাংলাদেশের ভাগ্য ছেড়ে দেয়া কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়? এবং আমাদের সার্বভৌমত্বের উপর এটা কি এক ধরনের আঘাত নয়? বড় বড় পদে এই নিয়োগগুলি কি তবে বাইরের কোনো প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য হয়েছে? অনেকেই বলে থাকেন যে ইউনূস সাহেব আমেরিকা সরকারের ইন্টারেস্ট সার্ভ করার জন্য উনি নানা ধরনের চুক্তি, নানা ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। সুতরাং তার এই যে দ্বৈত নাগরিকদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া, বিশেষ করে একজনের কথা
সবচেয়ে আলোচিত হয় যে ডক্টর খলিলুর রহমান, যাকে প্রথমে উনি বিশেষ সহযোগী নিয়োগ করেছিলেন রোহিঙ্গা বিষয়ক, এবং পরবর্তীতে তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পর্যন্ত নিয়োগ করা হয়। উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হওয়ার যোগ্য ছিলেন, বা উনি কি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে তার দায়িত্ব পালনে সমর্থ হয়েছেন? সুতরাং এইসব দ্বৈত নাগরিকদের নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। লাইনে না দাঁড়িয়ে জমির খাজনা হোল্ডিং জ্বলন্ত প্রমাণ হচ্ছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি নামক যে দলটি গঠিত হয়েছে, জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, সেই ছাত্রদেরকে ডক্টর ইউনূস উৎসাহ দিয়েছেন একটি রাজনৈতিক দল করবার জন্য। প্রথমে বলেছেন তারাই আমার নিয়োগকর্তা, এবং তাদের একজনকে বিদেশের মাটিতে গিয়ে মেটিকুলাস ডিজাইনার হিসাবে পরিচয় করে দিয়ে এক বিতর্কের সৃষ্টি করেছে। বাংলাদেশটা স্বাধীন কিনা, বাংলাদেশ এখনকার কথা বলছেন? এখন আর 71 বলেন, এর আগে বলেন, পাকিস্তান পাইছি তখন স্বাধীন ছিলাম, আর 71 এর পরে স্বাধীন ছিলাম। আমরা কখনো নিজেদের ফরেন পলিসি নিজেদের মতো ঠিক করতে পারছি? এখনো না। কেমনে পারবে না? এখন কে ঠিক করে দিচ্ছে? এখন তো এটাই তো বললাম, বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যে আধিপত্যবাদের কথা বলা হতো, এখন তো ভারতের সেই ক্যাপাসিটি কি আছে? ভারতের ক্যাপাসিটি আছে তো, কেন নাই? আপনি কেন দেখতেছেন না যে ভারতের সাথে তো চুক্তিগুলো বাতিল হয় নাই? আছে, কারণ ভারতের সাথে আপনি কখনো, যেটা আমি 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 সবসময় প্র্যাগমেটিক থাকার চেষ্টা করছি। আমি বক্তব্যের জায়গা থেকে আইডিয়াল, কিন্তু আমি কাজের বেলায় প্র্যাকটিক্যাল থাকতে চেষ্টা করি। সেটা হচ্ছে আপনার ভারতের সাথে আমার সম্পর্ক লাগবে, এটা বেসিক, এবং এইটা থেকে কেউ বের হয়ে কখনোই এটা থেকে বের হইতে পারবে না। কারণ আমার 1000 বছরের ইতিহাস আছে তার সাথে, আমার অনেক তিক্ত ইতিহাস আছে, ভালো কিছু ইতিহাস আছে, বাট ইতিহাস আছে, মিল আছে, সম্পর্ক আছে, অনেক অনেক। ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, আর ভারতের আনুগত্য স্বীকার করে তার কথা মতো উঠতে বসতে হবে, দুটো তো ভিন্ন জিনিস। এই ভারত প্রশ্ন আসলে এই যে জায়গাটাকে মানুষ গুলায় ফেলে, ইচ্ছা করে ফেলে, অথবা পরিবেশ পরিস্থিতি তাকে এই অবস্থানে যেতে বাধ্য করে, সেটা পরিষ্কার না। মূলত সমস্যা ভারত না, মূলত সমস্যা বাংলাদেশের পলিসি মেকারদের, সরকারের, রাজনৈতিক দলগুলোর এবং সামাজিক শক্তির একটি সমন্বিত পলিসি বাংলাদেশের দরকার, যেটি জাতীয় পলিসি। এবং সেই জাতীয় পলিসির মধ্যে ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে, সামাজিক সম্পর্ক কেমন হবে, সর্বোপরি রাষ্ট্রীয়ভাবে আমরা ভারতকে আরেকটি রাষ্ট্র হিসেবে কিভাবে দেখব, এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারত সচেতনতা তৈরি করা ঠিক কিভাবে করা সম্ভব, মানুষকে ভারতের উদ্দেশ্য বাস্তবায়ন যাতে তারা না করতে পারে, অর্থাৎ কূটনীতির বাইরে যে তারা যেন কিছু করতে না পারে, সেটি কিভাবে স্থাপন করা যেতে পারে, এই অংশগুলো জরুরি। সেটা না দিয়ে একতরফা ভারতকে শত্রু বলে প্রতিষ্ঠা করা যেমন কোনো কাজের বিষয় না, তেমনি ভারত বিরোধিতা করাও কাজের বিষয় না, আবার রাতের অন্ধকারে ভারতের আনুগত্য করাটাও কোনো কাজের বিষয় না। এটা আমার ভাবা উচিত, কিন্তু আমরা তো ওইটা না ভেবে কখনো রিয়াকশন দেখেছি, কখনো সরাসরি যে নিজেদেরকে সমর্পণ করে দিছি ওদের হাতে। এই দুইটার কোনোটাই তো সঠিক না। আমি যদি 1 থেকে 10 পর্যন্ত ধরি, যে 10 আমাদের টার্গেট ছিল, আপনাদের টার্গেট ছিল দেশটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার, আপনি যতদিন পর্যন্ত উপদেষ্টা ছিলেন কতটুকু পর্যন্ত আপনি আসলে আগাতে পেরেছেন? আমি মনে করি এটা 3 to 4 সর্বোচ্চ। এত কম? এত কমই কেন? আমরা তো সংস্কার কমিশন সবগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করে দেওয়ার কথা বলছিলাম, গণপরিষদের কথা আসছিল। আজকে যে সংকটটা তৈরি হতে যাচ্ছে গণভোটের পরবর্তীতে, আমি বারবার এটা কনস্টিটিউশনাল ক্রাইসিস কথাটা অসত্য না, কথাটা সত্য, কিন্তু আমাদের উপায় নেই, এটাও সত্য। মানে এই কথাগুলো তো এই যে নুয়ান্সেস গুলো তো মানুষের, জনগণকে বুঝাইতে হবে, কিন্তু বোঝানো এত সহজে এত কম সময়ে সম্ভব না। কিন্তু আমরা তো বলছি যে গণভোট, গণপরিষদ একমাত্র উপায়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একমাত্র উপায়। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হইলেই নতুন যেই রাজনৈতিক শক্তি সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে কনস্টিটিউশনে রূপান্তরিত করতে পারবে। এটার জন্য আমরা বলি নাই যে হ্যাঁ ঠিক আছে 72 কনস্টিটিউশনে আমাদের ক্রিটিক আছে, কিন্তু আমরা কখনোই তো বলি নাই যে 71 ইজ ফাউন্ডেশন অফ দিস নেশন। এটা হচ্ছে, এটার বাইরে তো কোনো রাজনীতি বাংলাদেশ দাঁড়াতে পারবে না। কিন্তু এগেইন আমাদের কথা ছিল যে 71, 24 দিস হোল হিস্টোরিক্যাল ট্র্যাজেক্টরিকে ধরে আমরা এখন যেখানে আসছি সেখান থেকে এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করে একটা সংবিধান, একটা নতুন শাসন কাঠামো, ওইটা হইলে বিএনপি বলেন সব রাজনৈতিক দলগুলোর জন্য একটা সুন্দর একটা পথ খুলে যেত।
যদি এখনো তো সেটা হওয়ার সুযোগ আছে। না, এখন তো একটা শুধুমাত্র সংস্কার কমিশন কি বলে কাঠামো তৈরি হবে, যারা বসবে, বলতেছে 180 দিন। মানে আমি জানি না যে মানে এটা কি হইতে যাচ্ছে কিনা। আমি আসলেই সন্দিহান, কারণ আমরা তো রিয়েলিটি খেয়ে খেয়ে আসছি গত 1.5 বছরে। অনেক স্বপ্ন নিয়ে গেছি এবং অনেক স্বপ্নভঙ্গের শিকার হয়েছে। আপনি জানেন না নির্বাচন কমিশন আগামী 2031 যদি পসিবলি ইলেকশন হয়, ওই ইলেকশনের সময় কিভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, ইউ ডোন্ট নো। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস তো এটা, শাসন, ক্ষমতা, হাত বদলের ক্রাইসিস। এটা বাংলাদেশের একমাত্র, যদি বলি যে সবচেয়ে বিগেস্ট ক্রাইসিস হচ্ছে এটা। আমরা যদি শুরুর থেকে ডক্টর ইউনূসের কর্ম পরিকল্পনা, কর্মকাণ্ড, তার বক্তব্য, তার সরকারের উপদেষ্টারা এবং সার্বিকভাবে বাংলাদেশের যে ক্রোনোলজিক্যাল একটা অ্যাডভান্স অবস্থান বা ক্রোনোলজিক্যালি যে কন্টিনিউয়েশন ফ্রম জুলাই অভ্যুত্থান, সেটা দেখলে, সেটাকে যদি একাডেমিক ওয়েতে বিচার করতে যাই, তাহলে ব্যাপারটা বলতে হবে যে দেয়ার আর মেনি ফর্মস অ্যান্ড ওয়েজ টু ডিফাইন ডেমোক্রেসি, and one of them is not only about what you do but how you do. And here comes the first blunder the Yunus and his government made. এটাকে আবারও বলতে হবে যে এটা কি ব্লান্ডার ছিল নাকি এটা ইচ্ছাকৃতভাবে পাফুসকে পড়ার একটি নাটক করা। অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতি বা গণতান্ত্রিক ব্যবস্থা অনেকভাবে ডিফাইন করা যায়, বর্ণনা করা যায়, কিন্তু তার মধ্যে একটি প্রথম কম্পোনেন্ট হচ্ছে যে মানুষ বা গণতান্ত্রিক পদ্ধতিতে যে কর্মকাণ্ডগুলো করা হয় সেটা কতটা উপকারী বা কতটা লাভবান হবে আগামী দিনে বা বর্তমান ব্যবস্থার জন্য, সেটা থেকে বড় বিষয়টি হচ্ছে মানে আপনার পরিকল্পনাটা কতটা রাইট, সেটা থেকেও বড় বিষয় যে আপনি পরিকল্পনাটা কিভাবে প্রণয়ন করছেন, কিভাবে বাস্তবায়ন করবেন, এবং এটা জনগণ জানছে কিনা, স্বচ্ছতা আছে কিনা, এবং জনগণকে নিয়ে আপনি এটা করলেন কিনা, এবং তার জন্য একটা লেজিটিমেসি আপনি তৈরি করলেন কিনা। মানে গণতন্ত্রের ব্যবস্থায় লেজিটিমেসি ইজ ইম্পর্টেন্ট, এবং এই লেজিটিমেসিটা আসেই হচ্ছে জনগণের কাছ থেকে, আইনের মাধ্যমে, ভোটের মাধ্যমে, নিয়মের মাধ্যমে, পদ্ধতিগত একটা পলিসি অনুসরণের মাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূস and his governments failed to establish a lawful legitimacy that comes from the people's mandate, and that mandate comes through elections. In many cases, election is the process to get that legitimacy, but in this case, there was no elections. Although many people wanted, or most of the people wanted him as the head of the state, but that doesn't create a legitimacy. Only the public support was never formally validated. এটার জন্য আপনাকে একটা পদ্ধতিগত ফর্মুলাকে অ্যাপ্লাই করতে হবে। ফর দিস পারপাস হি শুড হ্যাভ অ্যারেঞ্জড এ রেফারেন্ডাম উইদিন 3 months বাই ডিক্লেয়ারিং এ ক্লিয়ার রোড ম্যাপস, প্ল্যান অ্যান্ড টাইমলাইন। তিনি প্রথম 3 মাসের মধ্যেই তার সরকারের পক্ষে একটা গণভোটের ব্যবস্থা করতে পারতেন। সেখানে তিনি কাদেরকে নিয়োগ দেবেন, মানুষকে কিভাবে এখানে ইনক্লুড করবেন, কি কি পদ্ধতিতে কি কি কাজ করা হবে, কত দিনের মধ্যে করা হবে, প্রতিটা এবং কোন কোন ইলেকশন করা হবে, প্রতিটা সংস্কার কিভাবে এটা সংস্কারগুলো করা প্রয়োজন কতটুকু সেটা ঠিক করা হবে, কিভাবে এই সংস্কার পক্ষে বিপক্ষে কাজ করবে এটা নির্ধারণ করা, এবং তারপরে এটা কিভাবে আইনে প্রতিষ্ঠিত হবে। এই পুরো কাজটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনস্থ একটি কাজ। এটা পরবর্তী সরকারের কাজ হওয়ারই কথা ছিল না, ইনক্লুডিং সংবিধান থেকে শুরু করে যত আইনি রিফর্ম আছে সবগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মাধ্যমে শুরু হওয়া উচিত ছিল এবং শেষ হওয়া উচিত ছিল। এখানে যে প্রশ্ন করা হয় তার তো লেজিটিমেসি নেই, হ্যাঁ তার লেজিটিমেসি নেই, এই লেজিটিমেসিটা তাকে তৈরি করার দরকার ছিল। তার প্রাথমিক স্টেপটাই ছিল একটি গণভোট, যে সে এতদিনের জন্য সরকার প্রধান এবং এই মানুষগুলোকে নিয়ে তিনি কার্য পরিচালনা করতে চান, এবং তারপরে একই সাথে থাকা উচিত ছিল কিভাবে করবেন, কোন কোন কাজ করবেন, রোড ম্যাপ অ্যান্ড টাইম। অ্যান্ড সেকেন্ড, হি ওয়াজ রিলাইড সোললি অন এ ফিউ পলিটিক্যাল পার্টি। যেহেতু তিনি এটা করেন নাই, জনগণকে ইনক্লুড করেন নাই, আইনগত স্বীকৃতি নেন নাই, সুতরাং তার আর জনগণের কাছে যাওয়ার কোনো সুযোগ থাকে নাই। অথচ জনগণই কিন্তু তাকে ক্ষমতায় বসিয়েছিল, রাজনৈতিক দলরা শুধু বসায় পর্দার অন্তরালে বসিয়েছে, কিন্তু ওর পিছনে জনগণের ম্যান্ডেট ছিল। কিন্তু তিনি বিশাল জনগণের এই সমর্থনকে টোটালি উপেক্ষা করে গিয়েছে। যদি তার উদ্দেশ্য ভালো হতো, তিনি পরিবর্তন চাইতেন, তাহলে পুরো বাংলাদেশের 90% মানুষ তার সাথে ছিল, তিনি তাদেরকে সাথে রাখতেই চান। তার শক্তি ছিল জনগণের শক্তি অভ্যুত্থান পরবর্তী সময়ে, এবং ওই সময় জনগণ অন্য যে কোনো সময়ের তুলনায় এক বিন্দুতে মিলিত হওয়া জনগণ, তারা এক বাক্যে বাংলাদেশের রিফর্ম এবং নতুন বাংলাদেশ আশা করেছিল, এবং সেটার নেতৃত্ব ইউনূসের কাছ থেকে আশা করেছিল। কিন্তু তিনি যেটা করলেন, জনগণকে টোটালি উপেক্ষা করে তিনি কতিপয় রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে নিয়ে
খেলা শুরু করলেন। কখনো কাউকে কাছে টানেন, কখনো কাউকে দূরে ঠেলেন। এইভাবে তাদেরকে ব্যবহার করে তাদেরকে ব্যস্ত রাখলেন তাদের নিজেদের মধ্যকার পদ পদবী শক্তি বাড়ানো কমানোর মধ্যে, এবং এবং এরপরে তারা একে অপরের বিপরীতে চলে গেল, এবং সেটা যত দিন গেল তত আরো জিনিসটা একটা নিকৃষ্ট রূপ নিল। সেই ইলেকশনের পরবর্তী সময় সেটা সর্বোচ্চ একটা প্রতিশোধ পরায়ণ এবং বিদ্বেষের একটা অবস্থানে চলে গিয়েছে। একদল আরেক দলকে হয়তো সহ্যই করতে পারবে না, এবং এর জন্য সোল রেসপন্সিবিলিটি গোজ টু ডক্টর ইউনূস। এবং এইভাবেই একইভাবে সেই জনগণকে ঠকানোর যে পদ্ধতি, সেটা রাজনৈতিক দলের নেতারা এবং ডক্টর ইউনূস সম্মিলিতভাবে, দ্য লং স্ট্যান্ডিং প্যাটার্ন অফ ডিসেপটিভ politics in Bangladesh has intensified with a multi-dimensional frameworks in last এটা সর্বোচ্চ রূপ নিয়েছে এবং সেটাকে বহুবিধ উপায়ে সমাজে নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে। And Jamaat Islami seeks to come to power through the existing political structures and aims to govern the country under Islamic law. এটাও এক ধরনের প্রতারণা। BNP on the other hand claims to believe in democracy, but its activities and statements over the past 1.5 years have left the nations bewildered, and many questions have emerged among the public about whether BNP truly wants to work for democracy or whether it has just some hidden goals and objectives, possibly attempting to replicate the Army League's model of governance, metaphorically described as running the country from inside India's house. On the other hand, the Yunus-led interim government, which assumed power with the promise of restoring the country and its people from a state of political distrust and deceptions, pledged to implement necessary reforms and eventually hold elections to establish Bangladesh as a more democratic state. However, despite holding power, the governments failed to take effective steps to either visibly reform the old political leaderships or ensure that state institutions functions properly. Various movements of 2024 were left on states. তাদেরকে অভ্যুত্থানের পরে রাস্তায় থাকার বন্দোবস্ত করে দেওয়া হয় সরকারি তরফ থেকে। রাস্তাকে আন্দোলনের একটা অল্টারনেটিভ দীর্ঘমেয়াদী পদ্ধতির দিকে ঠেলে দেওয়া হয়। ইটস এ প্ল্যান্ড and organized process de-stabilize the society and create chaos. The government plays the vital role or the main role. বিতর্কিত করার জন্য উনি এক ধরনের লেবেল লাগিয়ে দিয়েছেন, তাদের কথা শুনে তাদেরকে অতিমাত্রায় উৎসাহ দিয়ে তাদেরকে অতি কাছে টেনে। শুধু এটাই না, তিনি মব কালচার পরিচালনা করার জন্য ছাত্রদের একটা অংশকে রাজপথেই রেখে দিয়েছিলেন, আরেকটা অংশকে সরকারের মন্ত্রিত্বের মতো পদে বসিয়ে দিয়ে তাদেরকে দুর্নীতি করা এবং সেই দুর্নীতি প্রচারের সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন। এর মাধ্যমে একটা দলকে মবের কালচার বাস্তবায়নের মাধ্যমে প্রকারান্তরে তারা সরকারকেই সহায়তা করেছে সরকার অনেক এজেন্ডা বাস্তবায়নের জন্য। আরেকটি অংশকে সরকারের মধ্যে এনে তাদের এই দুর্নীতি এবং অর্থ লুটপাটের সুযোগ করে দিয়ে 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তিটা ছিল তারা যাতে কথা না বলতে পারে, দুইটাকে এইভাবে বিতর্কিত করে, এবং যে বিশাল ইয়ং জেনারেশন এই 24-এ অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে যাতে বৈষম্যহীনতার জন্য তারা যে হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, নতুন করে আরেকটি বৈষম্য এবং তা থেকে যে তিক্ততা সেটি তৈরি হয়, সেই ব্যবস্থাটা উনি সুন্দর করে পথ নির্দেশক হিসেবে সেটিকে স্থাপন করেছেন। সংস্কার কমিশনের প্রধান হিসাবে কতগুলো সুপারিশ করা এবং মানুষের সাথে আলাপ আলোচনা করে তারপরে বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রের সাথে মতামতের ভিত্তিতে কতগুলো সুপারিশ করা। আর দ্বিতীয় যে দায়িত্ব ছিল সেটা হলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছা সেটা। এবং যে আসে ক্ষমতায়, আমলাতন্ত্রের কোনো আওয়ামী লীগ বিএনপি নেই, যে আসে ক্ষমতায় তাকে যে দৈত্য করে তোলে, এই যে ক্ষমতাটা, অসীম ক্ষমতাটা তাদের কাছ থেকে কিন্তু নেওয়া হয়নি। ইসলামপন্থীদের সঙ্গে যাওয়ার, আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আপনি আসলে খুব কাছ থেকে দেখেছেন বিষয়টাকে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ইসলামপন্থীদের জনগণের কাছে পৌঁছানো বা যে এসপাইরেশন, সংস্কার, ইনক্লুসিভনেস যেটার কথা আপনারা বলছিলেন, সেটার কোনো কিছু কি আসলে এই ইসলামপন্থীদের জোটটা আছে সেটার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব, এনসিপি যতই তাদের সঙ্গে থাকুক? আমি তো বললাম, এটা তো হচ্ছে যে মানে তারা তো অনেকগুলো ভালো প্রমিস করতেছে, কিন্তু প্রমিস তো ডেলিভার বাংলাদেশে হয় না। এটা হচ্ছে একবার মোটা দাগের কথা। সেকেন্ড হচ্ছে তারা তো আসলে অনেক কিছুই থিওরিটিক্যালি ডিল করতে পারেনি।
যদি এখন ফিলোসফিক্যালি থিওরিটিক্যালি বলি, নারী প্রশ্নটা একজন এক কথা বলতেছে, তার একজন বলতেছে নারীর নেতৃত্ব আসাই যাবে না, আরেকজন বলতেছে না নারীকে নেতৃত্ব আসা যাবে, আরেকজন বলতেছে এমপি দেওয়া যাবে কিন্তু প্রধানমন্ত্রী দেওয়া যাবে না। সো ইনকনসিস্টেন্সি আছে তাদের, তারা কি বিশ্বাস করে, তারা কি মানে প্রচার করে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, করুক, যে যার মতো করুক, কেউ সেকুলার, কেউ ইসলামিস্ট, হোয়াট এভার, আমার বিরোধী থাকতে পারে, কিন্তু সে তো এটা করার ডেমোক্রেটিক রাইটস আছে। কিন্তু আমি বলছি তার কোনো কনসিস্টেন্ট পলিসি নেই যে আসলে সে কি করবে, নারীর বিষয়ে কি করবে, মাইনরিটি রাইটসের ব্যাপারে সে কি করবে, ইন্টারসেকশনাল ভায়োলেন্সের ব্যাপারে কি করবে, যে আজকে সুফিদের উপর হামলা হয়েছে ওটাকে সে কিভাবে মিটিং। প্রথমে 3 জন ছাত্রকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো এবং বাকিদেরকে দিয়ে একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তৈরি করে দেওয়া হলো। সুতরাং এই ছাত্রদেরকেও এক ধরনের মানে তকমা লাগিয়ে দিয়ে কিংস পার্টির জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে এক পর্যায়ে এসে ডক্টর ইউনূস তাদেরকে ছুঁড়ে ফেলে দিলেন এবং তারা তখন ডক্টর ইউনূসের সমালোচনা মুখর হলেন। তারা আবার অন্য একটি দলে এখন যুক্ত হয়েছেন। সেখানে অভিযোগ পাওয়া যায় যে কোনো উপদেষ্টাও তাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন যাতে তারা জামাতের সাথে সম্পৃক্ত হন। সেটি ছিল আরেকটি ভয়ঙ্কর বিষয়। এর পাশাপাশি উনি বিএনপি এবং জামাতকে নিয়েও খেলেছেন। এমন একটি অবস্থা তৈরি করেছেন যে বিএনপি এবং জামাত উভয়ই মনে করতে শুরু করে যে একজন আরেকজনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনতে শুরু করে। বিএনপি ও জামাত দুই পক্ষই মনে করছে ইউনূস সরকার তাদের পক্ষে আছে। উনি এমন একটি সিগন্যাল দিয়েছেন দুই পক্ষকেই, এটা অভিযোগ আছে বিভিন্ন মহলে, যে জামাত মনে করছে উনি আমাদের লোক, বিএনপি মনে করছে উনি আমাদের লোক। উনি বিভিন্ন সময়ে শুধু এটাই না, যখন বিএনপি ইউনূসকে নিয়ে খুব আজে বাজে কথা বলা শুরু করলো প্রকাশ্যে, এবং একটা সময় যে সিচুয়েশন মানে ওয়েন্ট আউট অফ কন্ট্রোল, দ্য সিচুয়েশন সিম টু গো আউট অফ কন্ট্রোল, সেই মুহূর্তে ইউনূস সোজাসুজি তারেক জিয়ার সাথে দেখা করার জন্য তিনি লন্ডনে ছুটে গেলেন, যে বিশেষ বৈঠক করে তাকে আশ্বস্ত করে বিএনপিকে তা ইউনূস বিরোধী যে সমালোচনা বা তার বিরুদ্ধে যে একটি সোচ্চার অবস্থান বিএনপি নিচ্ছিল সেটি থেকে তাদেরকে পুরোপুরি থামিয়ে দিলেন। এই দুই পার্টিকে নিয়ে, দুটি প্রধান রাজনৈতিক দলকে নিয়ে এক ধরনের খেলায় মেতেছেন। এর ফলে যেটি হয়েছে যে রাজনৈতিক মহলে তার গ্রহণযোগ্যতা অনেকখানি সংকুচিত হয়েছে। এক পর্যায়ে তারা বুঝতে পেরেছে যে আসলে উনি এই দুটি দলকে নিয়ে নানা ধরনের খেলা খেলে চলেছেন। এটা কেন করেছেন? অনেকের ধারণা উনি হয়তো নিরাপদ থাকার জন্য, যে নির্বাচনে কোন পার্টি ক্ষমতায় আসবে তা নিশ্চিত না, সে কারণে হয়তো যে পার্টি ক্ষমতায় আসুক না কেন ওনার জন্য একটা নিরাপদ এক্সিট বা সেফ এক্সিট যেটি আমরা বলি সেটা করা। অথবা এমনও হতে পারে যে বিশেষ কোনো দলের প্রতি তার আকর্ষণ থাকতে পারে। এনার্কির দিকে নিয়ে যাওয়া, বিশৃঙ্খল যে 24 পরবর্তী সময়ের বাংলাদেশের যে বিশৃঙ্খলতা বা আইনহীনতা কিংবা প্রশাসনিক যে দুর্বলতা, সেই সব কিছু যাতে আবার রিএস্টাবিলাইজ না হতে পারে, রেস্টোর না করতে পারে অথবা রিফর্ম না হতে পারে, এইটাকে সাইলেন্টলি চালিয়ে যাওয়াটাই তার উদ্দেশ্য ছিল। আর এই উদ্দেশ্য হাসিল করার জন্য সে রাজনৈতিক দলগুলোর যে লোভ, ক্ষমতা কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, এটাকেও কাজে লাগানো হয়েছে। তাদেরকে এনগেজ করে রাখা হয়েছে ক্ষমতার ওই মূলা ঝুলিয়ে, এবং এই ক্ষমতার মূলা ঝুলায় রাখা এবং ইউনূস তাদের হয়ে কথা বলছেন বা ইউনূস তাদের সাথে আছেন, এই জিনিসটা ইউনূস বারবার তৈরি করেছে যাতে তারা ইউনূসের বিরুদ্ধে না দাঁড়ায়। ইউনূসের যে এই যে রাষ্ট্রযন্ত্রকে সঠিক পথে না নিয়ে এসে বরং এটাকে বিশৃঙ্খলতার দিকে রেখে জাস্ট ক্যাওসটাকে বাড়ানোর একটা পদ্ধতি যেটাকে সে ফলো করেছে, এই যার বিরুদ্ধে যাতে তারা কথা না বলে। কারণ ইউনূসের সমালোচনা করেছে নাগরিক সমাজ, ইউটিউবাররা, ব্যক্তিগত পর্যায়ের মানুষরা, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু করে নাই। যে কাজটা যদি রাজনৈতিক দলগুলো ইউনূসের সমালোচনাটা করত সংস্কারের পক্ষে থেকে বা রুল অফ লকে এস্টাবলিশ করার জন্য, তাহলে ইউনূস এটা করতে বাধ্য হতো। যাতে তারা এটা না করতে পারে এই জন্য তাদেরকে মূলা ঝুলায় রাখা হয়েছে। এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি করার ক্ষেত্রেও এই ইউনূস সরকার এখানে
চেষ্টা করেছেন এবং এখানে রাজনৈতিক যে সংহতি, রাজনৈতিক যে ঐক্যমত্য, তথাকথিত ঐক্যমত্য কমিশনের নামে অনৈক্য সৃষ্টি করার পায়তারা করেছেন এবং সেখানে এখন রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে ভুল বোঝাবুঝির মধ্যে রয়েছে। রাষ্ট্রনায়ক হিসেবে সক্ষমতা এবং রাজনৈতিক যে প্রজ্ঞার অভাব, সেটি ডক্টর ইউনূস খুব ভালোভাবে প্রমাণ করেছেন। তিনি এই জায়গাটায় আসলে রাষ্ট্রনায়ক হিসেবে তার প্রজ্ঞার অভাব এটা বলার সুযোগ নাই। ডক্টর ইউনূসের মতো একজন এই বয়সে আসা একজন ব্যক্তি, একজন ডক্টরেট ডিগ্রিধারী এবং দেশে বিদেশে তার যে প্রসিদ্ধি, তার যে পরিচিতির যে ব্যাপ্তি, সেই সব কিছু আসলে তাকে নির্বোধ হিসেবে প্রমাণ করে না। তাকে আর 10 জন বাংলাদেশি নাগরিকের থেকে কম বুদ্ধির অধিকারী, কম প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি হিসেবে প্রমাণ করে না। অর্থাৎ প্রজ্ঞা, সচেতনতা, পৃথিবীকে জানার যে সক্ষমতা, এই সবগুলো ডক্টর ইউনূসের মধ্যে আছে। এই সবগুলো থাকার পরেও তিনি বুঝতে পারেননি, তিনি ধরতে পারেননি, তিনি জানতে পারেননি, তিনি যথাযথ ব্যবস্থা নিতে পারেননি। এই শব্দগুলো ডক্টর ইউনূসের জন্য আসলে প্রযোজ্য না। তিনি একজন ব্যক্তি কেন্দ্রিক, তার নিজস্ব খ্যাতি, সুনাম এবং দক্ষতা প্রমাণ করা এবং নিজেকে ওই জায়গায় রাখা। তিনি প্রচন্ডভাবে একজন আত্মকেন্দ্রিক এবং দাম্ভিক একজন ব্যক্তি, যিনি যে প্রবলেমটা শেখ মুজিবের মধ্যে ছিল, অপর যোগ্য ব্যক্তিকে সহ্য করতে না পারা, নিজের পছন্দের মানুষগুলোকে যারা তার অধীনস্থ থাকবে এবং কখনো তার অবাধ্য হবে না, এদেরকে দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে তিনি বিশ্বাস করেন। আর সব থেকে বড় যে ভয়ঙ্কর অভিযোগটি তার বিরুদ্ধে আনা হয়, সেটি হচ্ছে তার বাংলাদেশের সাথে সংযোগ না থাকে। হি অ্যাকচুয়ালি ওয়ার্কস ফর সাম আদার কান্ট্রিজ well-being, and he just works to implement the blueprint of some foreign countries or one particular foreign country, one particular state.